আমরা মনে করি যে মাস্টার্স করে ফেললাম, MBA করে ফেললাম, I'm done. It's not like that. Because you have to update yourself. So নিজেকে যদি এখনো পর্যন্ত সাবজেক্টিভ মডেলে ফেলে রাখি, HR ম্যাট্রিক্স সম্পর্কে যদি আমার ধারণা না থাকে বা আমি যদি নিজেকে আপডেট না করি, তাহলে এমপ্লয়ারদেরকে আমি বলবো রাইট যে তোমার রাইট ক্যান্ডিডেট ওনারা পাচ্ছেন না। দর্শক, লিড HR টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই এপিসোডটি আমরা সাজিয়ে থাকি HR প্রফেশনাল, প্র্যাকটিশনার, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ট্রেনার এবং টু সাম এক্সটেন্ট একাডেমিশিয়ানদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চেক পয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের হেড অফ HR, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স জনাব মোহাম্মদ মাসুদুর হাসান। তার সাথে কথা প্রসঙ্গে তার সুদীর্ঘ জার্নির আমরা অনেক কিছু জানবো এবং শুনবো। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, CHRO অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিফেন্ট গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন চলে যাই আমাদের আজকের অতিথির কাছে। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। ওয়ালাইকুম মুরাদ ভাই, প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আজ আমন্ত্রণ জানানোর জন্য, প্লাস আপনার মাধ্যমে সম্মানিত দর্শকদের জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ মাসুদ ভাই। আজকে আমরা আপনার সুদীর্ঘ প্রায় 30 বছরের ক্যারিয়ার, আপনি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মাসুদ ভাই এক্স ডিফেন্স পার্সন, অর্থাৎ রিটায়ার্ড লেফটেন্যান্ট কমান্ডার। মাসুদ ভাই, এই যে প্রায় 30 বছরের জার্নি, একদম মানে দুটো তো বড় রকমের টার্নিং। একটা হলো ডিফেন্সের সুদীর্ঘ সময়, যতটুকু শুনলাম 91 থেকে 2020, এবং এরপরে কর্পোরেটে আছেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে HR, অ্যাডমিন এবং কমপ্লায়েন্সের হেড হিসেবে। একেবারে ছোটবেলায় আপনার ইচ্ছাটা কি ছিল আসলে? এই ডিফেন্স অফিসার হবেন, নেভাল অফিসার হবেন, এটাই নাকি অন্য কিছু ছিল? কিভাবে নেভাল একাডেমিতে যাওয়া এবং সেখান থেকে কর্পোরেটে আসা, একটু যদি সামারাইজ করেন। ধন্যবাদ মুরাদ ভাই। ইনফ্যাক্ট ছোটবেলায় অনেকের মতো আমারও লক্ষ্য ছিল একজন ডক্টর হব, আমি ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল। আচ্ছা। তো আমার বাবা একজন ট্রেন্ড ফ্রিডম ফাইটার, তো ওনার ইচ্ছা ছিল যে আমার ভাইরা আমরা ডিফেন্সে জয়েন করি, এটা বাবার ইচ্ছা ছিল। তো ডিফেন্সে যাওয়ার বিষয়টা তো আমার তখনও পর্যন্ত লক্ষ্যের মধ্যে ছিল না। ইনফ্যাক্ট তো ইন্টারমিডিয়েট করার পরে আমি আর্মিতে পরীক্ষা দিলাম, নেভিতেও দিলাম। আমি যেহেতু কারমাইকেল কলেজে পড়তাম, সো সে কারণে আমাকে রিটেন, ভাইভা, প্রিলিমিনারিসগুলো করে আসতে হয়েছে আমাকে ISSB-তে যাওয়ার আগে। এরপর আমি রেটিনাতে কোচিং করছিলাম আর কি। আচ্ছা। মেডিকেল পরীক্ষাতে অ্যাপিয়ার করবো, সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঢাকাতেই। আমার আর্মিতে এবং নেভিতে দুটোরই ISSB কার্ড আমি পাই, কলার লেটার আসে। তো নেভির পরীক্ষাটা ছিল আগে। এখন আমি পরীক্ষা দিতে গেলাম, তো প্রবলি আই ওয়াজ ভেরি ফরচুনেট অ্যাকচুয়ালি। তো আই ওয়াজ সিলেক্টেড ফর বাংলাদেশ নেভি, এবং আমি পরে বাংলাদেশ নেভিতে জয়েন করি। এটা এমন লক্ষ্যর বাইরে ছিল আসলে, অপ্রত্যাশিত হলেও আমার বাবার যে ইচ্ছা এবং ওনার দোয়া, সম্ভবত সেখানে আমার ক্যারিয়ার শুরু হয় আসলে। ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং ফর মি। মানে এরপরে একদম টানা 91 থেকে 2020। আমি তো নেভাল একাডেমিতে জয়েন করলাম, ট্রেনিং করলাম, সেই কঠিন দিনগুলো পার করলাম, কমিশন পেলাম, তারপরে বিভিন্ন জায়গায় শিপে, তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ হলো বাংলাদেশ নৌবাহিনীর সুবাদে। অনেক ট্রেনিং করলাম, এর মাধ্যমে আস্তে আস্তে আমার প্রোগ্রেশনটা হয় আসলে। এবং আমি মনে করি নিজেকে অনেক ফরচুনেট যে আমি এটার জন্য বাংলাদেশ নৌবাহিনীর অবদান আমি কোনোভাবেই আসলে শোধ করতে পারবো না। অ্যাকচুয়ালি নৌবাহিনী আমাকে তৈরি করেছে, সোজা কথা। আমি একটা ফরম্যাটে ছিলাম যখন আমি ইন্টারমিডিয়েট পাস করে আসলাম, সেখান থেকে আমাকে একটা ম্যাচুরিটি দেয়া, ডিসিপ্লিন, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ইমপ্রুভ করা, বা একটা ডিসিপ্লিন লাইফ সম্পর্কে একটা ধারণা দেওয়া, নিজেকে গড়ে তোলার যে বিষয়টা আছে, এটার জন্য নৌবাহিনীর যে অবদান আমি এটা কখনোই অস্বীকার করতে পারবো না। নৌবাহিনীর অনেকেই সংশ্লিষ্ট হয়তো এই শোটি দেখে আপনার এই কৃতজ্ঞতা জানবেন এবং তারা খুশি হবেন। আমি মনে করি শুধু আমার কথা না, বাংলাদেশ নেভির যত অফিসার্স আছেন, পার্সোনাল আছেন, সবাই আমার সাথে একমত হবেন। ধন্যবাদ, শুনে আমারও ভালো লাগছে। আমরা জানতে পেরেছি আপনি নেভি অফিসার থাকা অবস্থায় কমান্ডো অ্যান্ড প্যারাট্রুপার ছিলেন। সেই ট্রেনিং এর ব্যাপারে যদি একটু বলেন, কারণ আমাদের সিভিলিয়ানদের অনেক কিউরিসিটি যে কমান্ডো ট্রেনিং বা প্যারাট্রুপার ট্রেনিং এই ব্যাপারে একটু যদি বলেন। ইয়েস, আমি আমার ধারাবাহিক উন্নতির একটা অংশ হিসাবে আমি নিজেকে সবসময় ভাবতাম যে আমি একটু বিশেষ কিছু করতে চাই, বিশেষভাবে করতে চাই। তো কমান্ডো ট্রেনিংটা এটা একটা আমার জন্য একটা, আমি বলতে পারেন লক্ষ্যই স্থির করেছিলাম আমি যে আমি কমান্ডো হবই।
তো এখানে বেশ কিছু টেস্ট হয়, কতগুলো সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আমি কোয়ালিফাই করেছি। এবং কমান্ডো ট্রেনিংটা কিন্তু নাম শুনলে সবাই বুঝতে পারেন এটা অ্যাকচুয়ালি কঠিন, মানে কি খুবই কঠিন একটা ট্রেনিং অফকোর্স, বাট এটা সম্ভব করা, যেহেতু আমি করতে পেরেছি। এবং কোন একটা কঠিন পার্ট কি বলবেন, জাস্ট সিভিলিয়ানদের কিউরিওসিটি? এটা এই ট্রেনিং এর বিষয়ে আসলে বা আমার কাছে মনে হয় যে খুব বেশি এক্সপোজড হওয়া যাবে কিনা, আমার মনে হয় একটু যতটুকু সীমাবদ্ধতা আছে। তবে এখানে ফিজিক্যাল ট্রেনিং, মেন্টাল ট্রেনিং থেকে আরম্ভ করে নিজেকে গড়ে তোলার জন্য একজন মানে কুইক ডিসিশন মেকিং এর বিষয়গুলো থাকে কমান্ডোদের, কারণ অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় অ্যাসাইনমেন্টগুলোকে কমপ্লিট করতে হয়। তো সেই জন্য সেক্ষেত্রে সেইভাবেই ট্রেনিংগুলো দেওয়া হয় আসলে। তো নিজেকে ওভাবেই আমি তৈরি করেছিলাম এবং ট্রেনিংগুলো অ্যাডাপ্ট করেছিলাম, নিজেকে আমি কোয়ালিফাই করে কমান্ডো কোর্স শেষ করি। এবং ওই হার্ডশিপের ব্যাপারটা আসলে এটা আমাকে অনেকটাই কনফিডেন্ট করেছে আসলে জীবনের জন্য। আমি আত্মবিশ্বাসী হয়েছি। পাশাপাশি প্যারাট্রুপিং এর ব্যাপারটা যেটা বললাম, প্রথম প্যারাট্রুপিং এর এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করতে পারি। যেহেতু আমি কখনো আগে বিমান থেকে জাম্প করিনি, 3-4 হাজার ফুট উপর থেকে জাম্প করার যে বিষয়টা, প্রথম দিন যখন আমি জাম্প করলাম বিমান থেকে, আমাদের খুব কুইক ফল হয় আসলে, কারণ 5 সেকেন্ড পরে প্যারাসুটটা খোলে। 5 সেকেন্ডে আমরা 300 থেকে 350 ফিট নিচে অলরেডি পড়ে গিয়েছি। তো ওই ফ্রি ফলটা ছিল প্রথম দিনের অভিজ্ঞতাটা, ছিল খুবই একটা ভীতিকর অভিজ্ঞতায় বলা যায়। প্যারাসুট খোলার পরে নিজেকে আবিষ্কার করলাম আমি হ্যাঙ্গিং লাইক এ পেন্ডুলাম। তো আকাশে আমি করছি। তো এটা আমার কাছে সত্যিকার অর্থেই আমার ভয় ভীতিটা দূর করে দিয়েছে। প্লাস আমার কাছে মনে হয়েছে যে মানুষ হিসেবে অনেক কিছু করা যেতে পারে। শুধুমাত্র ওই লার্নিংটা থেকে বলছি যে কনফিডেন্স লেভেলটা, যে কনফিডেন্স বিল্ডিং যে ইস্যুসগুলো থাকে, এটা বিশাল একটা মানে একটা বলা যায় যে একটা কনফিডেন্স কে আরও শক্তিশালী করার জন্য এই ধরনের ট্রেনিংগুলো আমাকে ওভাবে তৈরি করেছে। আমি মনে করি যে আমার কাছে অনেক কিছু বিষয় এখন সহজ মনে হয়। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি তাই, মানে এই যে এত উপরে থেকে জাম্প করাটা, ধরেন অনেক কিছু ঘটতে পারতো। ধরেন প্যারাশুট ওপেন হলো না, তারপরে টাইমিংলি এটা ওপেন করা হলো না, তাই না? এই ইস্যুস গুলো কিন্তু মাথায় অটোমেটিক্যালি আসে। জাম্পটা করার মুহূর্ত, মানে প্যারাশুট ওপেন হওয়ার আগ পর্যন্ত যখন আপনি পেন্ডুলিয়াম অবস্থায় ছিলেন, এর আগের মুহূর্তটুকু, ওই মুহূর্তটা চিন্তা করলে, তাই না, সত্যি একটু ভীতিকর। একদম একদম। যাই হোক, আপনি সাকসেসফুলি কমপ্লিট করেছেন, বিলেটেড কংগ্রেচুলেশনস। এই যে আপনার প্রায় অ্যারাউন্ড 30 ইয়ার্স এর সুদীর্ঘ কেরিয়ার, ডিফেন্স প্লাস আর্ম ফোর্সেস এবং সিভিল মিলে, এখানে কোনো ধরনের মানে প্রত্যেক মানুষের জীবনে ছোটখাটো চ্যালেঞ্জ বা বড় চ্যালেঞ্জ থাকে। আপনার কোনো বড় রকমের কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন, কারণ দর্শকদের মধ্যে একটা ইয়াং গ্রুপ আছে, তারা মোটিভেশন পেতে চায়, মানে যে সাকসেসফুল পিপলদেরও অনেক উত্থান পতন থাকে লাইফে। আপনার এরকম কোনো কিছু ছিল কিনা? নেভাল প্রফেশনে চ্যালেঞ্জের বিষয়টা আসলে ওতপ্রোতভাবে জড়িত আসলে, কারণ আমাদের অ্যাসাইনমেন্টগুলো ওভাবেই থাকে। তো ওইভাবে আমি এটাকে ব্যাখ্যা করবো না, যেটা কর্পোরেটে সবাই ব্যাখ্যা করে। বাট দেন এগেইন নিজেকে তৈরি করার জন্য আমি প্রফেশনাল সাইডে যাচ্ছি না, পার্সোনাল ডেভেলপমেন্টের কথা বলছি। নিজেকে তৈরি করার জন্য আমি যেহেতু আমাদের সঙ্গে আমাদের নতুনরা আছেন, ওনাদের জন্য বলতে পারি এতটুকুই যে আমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনসগুলো বা নিজেকে একটু তৈরি করে নেওয়ার যে বিষয়টা, আমি এটা কিন্তু ডিফেন্সে থাকা অবস্থায় অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমি করেছি। আমার MBA করেছি আমি নিজের চেষ্টায়, ল করলাম নিজের চেষ্টাতে, পোস্ট গ্রাজুয়েট করলাম নিজের চেষ্টায়, আর অনেক সার্টিফিকেশন কোর্সেসগুলো করা হয়েছে নিজের চেষ্টায়। জাস্ট নিজেকে ডেভেলপ করা, নিজেকে একটু নিজের ইমপ্রুভমেন্টটাকে একটু অন্য লেভেলে নিয়ে যাওয়াটা, কারণ কন্টেম্পোরারিজদের সাথে কাজ করতে গেলে আমাকে তৈরি হতে হবে। তো আমি চ্যালেঞ্জের বিষয়ে যাব না, শুধুমাত্র বলবো যে ডেভেলপমেন্টের জন্য নিজেকে সবসময় আমার কাছে মনে হয় যে সবারই প্রস্তুত থাকা উচিত এবং সেই মাইন্ডসেট থাকা উচিত। অ্যাবসলিউটলি। আপনি যখন 2020-এ নেভি থেকে রিটায়ারমেন্ট করে আপনি ইয়েতে আসলেন, সেই সময় কোভিড, একদম ভর কোভিড 2020-এ, সেই সময় আপনি যখন কর্পোরেটে ইন করলেন, ওই ট্রানজিশন পিরিয়ডটার সম্পর্কে, অভিজ্ঞতার সম্পর্কে যদি একটু বলেন। মুরাদ ভাই, সত্যিকার অর্থে ওই সময়টা খুবই দুর্বিষহ ছিল সবার মতো আমারও। প্রথমত আমি একটা জব থেকে সুইচ করলাম, একটা জব থেকে আমি আসলাম, এসেই কোভিডের যে মানে প্যান্ডেমিক সিচুয়েশন যেটাকে বলছিলাম, প্যান্ডেমিকের ওই অবস্থায় আসলে জবের ব্যাপারটা কিন্তু ওরকম মানে ওভাবেই ছিল না, আসলে একটু শ্রিঙ্ক ছিল জব মার্কেটটা।
তো তখন আমি কিছুটা হলেও একটু একটু নার্ভাস তো হয়েছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট আমি দিন গুনতাম যে ওয়েল গুড ডেজ উইল কাম ফর মি, হয়তো বা একটা সময় লাগছে। তো ইন্টারিমস ওই সময়টাতে আমি যেটা করেছি যে আমি লেখালেখি করতাম, আমার কিছু লেখার অভ্যাস আছে, তা ওটা করে আমি সময় কাটিয়েছি। আর চেষ্টা করতাম যে আমার তো এখনো কাজ করার উদ্যমটা কমে যায়নি। সো আমি যদি কাজের মধ্যে থাকি আমি ভালো থাকবো, ভালো করতে পারবো, সেই জন্যই চেষ্টা করে যাচ্ছিলাম আসলে। বাট পরবর্তীতে 10 মাস মতো আমি অপেক্ষা করেছি। 10 মাসের মাথায় যে আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে কাজ করার সুযোগ আমার আসলো, সুযোগ পেলাম। আমি আছি ওদের সাথে, 4 বছর হয়ে গেল। এই যে ডিফারেন্ট ট্র্যাক থেকে নতুন একটা রোলে আপনি ইন করলেন, এখানে অ্যাডাপ্টেশন সম্পর্কে যদি একটু বলেন। ইটস ভেরি ইন্টারেস্টিং। প্রথম দিকে একটু ব্যাক পেতে হয়েছে নিশ্চয়ই। একটা রেজিমেন্টেড এনভায়রনমেন্ট থেকে এসে কর্পোরেটে তো আমার কোনো অভিজ্ঞতা, ট্রুলি আই হ্যাড নো এক্সপিরিয়েন্স বিফোর। বাট আমি কিছুটা ভাগ্যবান বলবো মুরাদ ভাই নিজেকে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে সরাসরি আমি জয়েন করলাম, আমি লোকাল কোম্পানিতে জয়েন করার সুযোগ আমার হয় নাই। তো যে কোম্পানিতে আমি জয়েন করেছি সেখানে একটা ক্ল্যান একটা কালচার আছে, খুবই ফ্রেন্ডলি কালচার আছে। ওই কালচারটায় আমার সহজেই আমি কোনো হয় না যে স্ট্রেস থাকে কাজের মধ্যে বা এই ধরনের ওয়ার্কলোড থাকে, ওয়ার্ক এনভায়রনমেন্ট ডিফারেন্ট থাকে, অনেক প্রেশার ক্রিয়েট করে। ইট ওয়াজ ইজি টু অ্যাডাপ্ট উইথ দ্য এই ধরনের সিচুয়েশন। কোনো কিছু বাড়তি কোনো কিছু আমার করতে হয়নি, মানে বেগ পেতে হয়নি। বরং সবাই আমাকে এমনভাবে এমব্রেস করেছেন এবং সবাই এত বেশি কোঅপারেটিভ ছিল, সবাই সাপোর্টিভ ছিলেন ওনারা। আমি সত্যি গ্রেটফুল ওনাদের কাছে। আমাকে ওনারা নিজেদের মতো করে নিয়েছেন এবং আমি সত্যিকার অর্থেই ওনাদের সহযোগিতায় সুন্দরভাবে এখনো কাজ করে যাচ্ছি। সো আমি বিট লাকি বলতে পারেন আপনি। একটা জিনিস খেয়াল করলাম মাসুদ ভাই, আপনি কিন্তু আপনার ভিতরে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউডটা অনেক বেশি। আপনি নেভিকেও মানে অ্যাপ্রিসিয়েট করলেন এবং আপনার এক্সিস্টিং অর্গানাইজেশনকেও প্রেস করলেন, অথচ আনইনটেনশনাল ওয়েতে বের হয়ে আসলো আপনার ভিতর থেকে ইনহেরেন্টলি। এনিওয়ে, কোম্পানির কালচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার ভাবনা কি, আর কোম্পানিতে কিভাবে একটি সমৃদ্ধ কালচার ডেভেলপ করা যায় আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলেন। মুরাদ ভাই, কালচারের কোনো বিকল্প নাই আসলে। একটা সাস্টেইনেবল কালচার অবশ্যই থাকা উচিত। তো কালচার জিনিসটা আমি আগে একটু রিক্যাপ করিয়ে দেই সবাইকে। কালচার বিষয়টা আসলে তো কিছুই না, একটা আমরা শেয়ার্ড ভ্যালুসগুলো, কাস্টমসগুলো, বিহেভিয়ার, অ্যাটিটিউড, নর্মস যারা আমরা কাজ করি এগুলোকে একটা ফরম্যাটেড ওয়েতে নিয়ে আসা আর কি। এটা প্রত্যেকটা অর্গানাইজেশন নিজস্ব ফরম্যাট আছে। তো এটাকে যত রিচ করা যায়, যত সাস্টেইনেবল করা যায়, যত ওয়ার্ক এমপ্লয়ি ফ্রেন্ডলি করা যায়, ততই কিন্তু এটা কিন্তু একটা ভালো একটা আউটপুট আসে ওখান থেকে। লাইক কালচারের মাধ্যমে আমরা পাই সাধারণত যে প্রফেশনালিজম, ইমপ্রুভড প্রফেশনালিজম পাই, পারফরমেন্সটা বেটার পাই আমরা, মোটিভেশনাল ওয়ার্কফোর্স পাই আমরা। সো আমার কাছে মনে হয় আমাদের অর্গানাইজেশন আমি যেখানে কাজ করছি ওনাদের কালচারটাকে, যে প্রিভেইলিং কালচারটাকে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমে আরও বেশি সাস্টেনেবল করার চেষ্টা করছি। একটা এক্সাম্পল আপনাকে দিই, আমাদের এখানে বসিংটা ওরকম নাই, ভাইয়া কালচার। জুনিয়ররা সিনিয়রদেরকে ভাইয়া বলে। গ্রেট। এখানে যে স্যার বলা বা একটা যে স্যারের ডিস্টেন্স মেনটেন করার বিষয়টা না, ইটস লাইক এ ফ্যামিলি, ইটস ট্রুলি লাইক এ ফ্যামিলি। এবং আমাদের ওখানে আমরা যে টিমে কাজ করার যে উই কনসেপ্ট যেটা বলি আমরা, উই কনসেপ্টটাকে আমরা লালন করি, পালন করি আমরা এভরি এমপ্লয়িজ। সেইভাবে গ্রুমিংটা হয়েছে, সেইভাবে এটা কিন্তু ইটস এ গুড কালচার। আমাদের আরেকটা আমি আপনাকে বলবো যে অনবোর্ডিং বিভিন্নভাবে করা হয়। এখানে একটা অনবোর্ডিং আমি ফর এক্সাম্পল একটা যে ছেলেটা বা মেয়েটা বা নতুন যারা জয়েন করবে ওদের যখন আমরা আসি তখন আমরা সমস্ত ম্যানেজারিয়াল লেভেলে সবাইকে আমরা একটা কনফারেন্স রুমে ডাকি। প্লাস ওই ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে যিনি জয়েন করবেন, ইনকামবেন্ট জয়েন করবেন, ওনার ডিপার্টমেন্টে সবাইকে ডাকি আমরা, ডেকে একটা কনফারেন্স রুমে বসে ওনার সম্পর্কে, ওনার স্ক্রিনে ওনার সিভি থাকে, ছবি থাকে, এবং ওনার সম্পর্কে আমাদের ওখানে বলা হয় উনি ইন্ট্রোডিউসড হন এবং ওনাকে ইন্ট্রোডিউস করানো হয় এবং ওনাকে একটা ফুল দিয়ে বরণ করা হয় এবং একটা ওখানে মিষ্টির একটা করা হয়, ব্যবস্থা করা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে উনি হয়তো সবাইকে মনে রাখবেন না, কিন্তু প্রতিষ্ঠানে সবাই জানলেন যে নতুন একজন জয়েন করেছেন। সো উনি যখন ওই ইন্ডাকশন ট্রেনিং এর সময় যখন ডেস্কে যাবেন তখন উনি এলিয়েন হবেন না আসলে। এক্স্যাক্টলি। হ্যাঁ, জিনিস হচ্ছে যে উনি ভালো ফিল করছেন যে আমি তো ভালো একটা প্রতিষ্ঠানে আসলাম। সো আমাকে ভিআইপি ট্রিট দেওয়া হলো। ইয়েস, প্রথম দিনেই উনি একটা ভাইব পেলেন
যে ওনাকে কিভাবে অ্যাডাপ্ট করতে হবে, সামনের দিনগুলোতে ওনাকে এগোতে হবে কিভাবে। সো দ্যাটস হাউ থিংস আর রোলিং অন অ্যাকচুয়ালি। এবং আমার কাছে মনে হয় যে আরও অনেক ব্রিলিয়ান্ট সব কাজকর্ম ওখানে করা হয় কালচারটাকে সাস্টেনেবল করার জন্য। তো আমি মনে করি যে ইয়েস, কালচারের কোনো বিকল্প নেই এবং এটাকে অবশ্যই সাস্টেন করাতে হবে। ধন্যবাদ, এটা পৌঁছাতে হবে সবার মধ্যে। আপনি সুন্দর এক্সাম্পল দিয়ে বলেছেন মাসুদ ভাই। এমপ্লয়ি এনগেজমেন্ট নিয়ে আমরা একটা টার্ম শুনি যে অনেক সময় দেখা গেল ভালো পে করার পরেও এমপ্লয়ি মেন্টালি ডিসএনগেজড, হিজ বডি ইজ হিয়ার, মাইন্ড ইজ সামহার এলস। এই যে এমপ্লয়ি এনগেজমেন্ট অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বা সাস্টেনেবিলিটির জন্য, এটার গুরুত্ব কতটুকু, এবং আপনাদের কোম্পানির এই এমপ্লয়ি এনগেজমেন্ট প্রোগ্রাম নিয়ে যদি কিছুটা বলেন। Sure. Employee engagement is a strategic initiative actually. It gets the highest priority at Checkpoint. কারণ হচ্ছে একটাই যে অর্গানাইজেশনের যে সমস্ত আমাদের আমরা যারা এমপ্লয়িজ আমরা কাজ করছি ওখানে, আমাদেরকে মোটিভেটেড থাকতে হবে, আমাদের জব স্যাটিসফ্যাকশন থাকতে হবে, আমাদের এনথুসিয়াস্টিক হতে হবে, এবং আমাদেরকে অবশ্যই আমাদের টার্ন ওভার রেটটা কমাতে হবে। দিস ইজ দ্য আউটকাম অফ অ্যাকচুয়ালি গুড এমপ্লয়ি এনগেজমেন্ট প্রোগ্রামস। তো সেই ধারাবাহিকতায় চেক পয়েন্টেও কিন্তু এই প্রোগ্রামটাকে খুবই সিরিয়াসলি অ্যাকচুয়ালি সেলিব্রেট করা হয় বা পালন করা হয়। যেমন আমি বলি আপনাকে, ইনভলভমেন্ট একটা ব্যাপার আছে। ইনভলভমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের নিউ ইয়ার্স প্রোগ্রামগুলো করি, বাংলা এবং ইংরেজি দুটোই। অ্যানুয়াল পিকনিকটা খুব বড় সড়ো আকারে করা হয়, আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয় সেটা করা হয়, তারপরে ইন্টারন্যাশনাল যে সমস্ত ডেজগুলো আছে ওগুলোকে অবজার্ভ করা হয়, বার্থডেগুলো অবজার্ভ করা হয়। তো এগুলো জাস্ট সম্পৃক্ত করার উদ্দেশ্য হচ্ছে যে কাউকে অ্যাড্রেস করা, এমপ্লয়ীদেরকে অ্যাড্রেস করা। হ্যাঁ, ওনাদের একটা ইমোশনাল কমিটমেন্টটাকে বাড়ানোর জন্য একটা আমি বলবো যে এই ধরনের এনগেজমেন্ট প্রোগ্রামগুলো একটা অ্যাটাচমেন্ট তৈরি করে আসলে। সো আমার কাছে মনে হয় যে এর কোনো বিকল্প নাই, এবং যত এমপ্লয়ি এনগেজমেন্ট প্রোগ্রাম করা যাবে সেই প্রতিষ্ঠানে একটা সেট অফ মোটিভেটেড এমপ্লয়িজ পাওয়া যাবে, যেটা কিনা আমাদের প্রত্যেক কোম্পানির জন্য বা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, আরেকটা এক্সাম্পল দিই। আমাদের এমপ্লয়ি এনগেজমেন্ট প্রোগ্রামের মধ্যে আমি আমার ম্যানেজমেন্টের মাধ্যমে একটা স্লট বা একটা টাইম আমি চেয়ে নিয়েছি। 10 মিনিটসের একটা আমি প্রোডাকশন আওয়ার থেকে 10 মিনিটস আমি নিয়েছি। 5 মিনিটস 5S সম্পর্কে অনেক ধারণা আছে, নিজস্ব এরিয়াতে 5S করবে সবাই প্রত্যেক দিন, আর পরবর্তী 5 মিনিট স্ট্রেচিং করবে আর কি, এক্সারসাইজ করবে, একটা খুব বেশি সিরিয়াস কিছু না, জাস্ট স্ট্রেচিং করা। হ্যাঁ, এবং এটা পুরো ইয়েতে মিউজিকটা বাজিয়ে দিই আমি, হ্যাঁ বলে দিই মিউজিকটা ইয়ে থাকে, সেই মিউজিকের তালে তালে ওনারা হালকা এক্সারসাইজ করে নিজেদের জায়গা থেকে বেরিয়ে এসে, এটার মধ্যে যে সমস্ত লেনে ওয়াকিং লেনগুলো আছে ওগুলোর মধ্যে আমার কাছে সুন্দর সুন্দর ছবি আছে, সুযোগ থাকতো বা কখনো সুযোগ হলে দেখাবো আপনাকে। সো দিস আর দ্য থিংস উই হ্যাভ ইন্ট্রোডিউসড। এবং আমি আপনাকে বলি মুরাদ ভাই, আমাদের 8 ঘন্টার মধ্যে 10 মিনিট যে সময়টা আমরা নিলাম, দ্যাট ইজ সো রিফ্রেশিং। হয়তো অনেকে ভাবতে 10 মিনিট প্রোডাকশন আমার নষ্ট হয়ে গেল, ইটস নট দ্যাট, রাদার ইজ বুস্টিং হচ্ছে একজনের। সো অনেকভাবে এনগেজমেন্ট প্রোগ্রামগুলোকে আমাদের আসলে ভাইব্রেন্ট করা যায়। আর অবশ্যই আমাদের ফিডব্যাকটা কিন্তু নিতে হবে, এটা সার্ভের মাধ্যমে হতে পারে। আমরা একটা অলরেডি সার্ভে করছি, এমপ্লয়ি এনগেজমেন্ট সার্ভে, এটা থার্ড পার্টি কে দিয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে, যাতে কিনা বায়াসনেস না থাকে, নিউট্রাল যেন থাকে, ট্রান্সপারেন্ট যেন থাকে, কারণ ওনারা তো বাইরের থার্ড এক্স্যাক্টলি এই সমস্ত ইস্যুসগুলো আমরা করে থাকি। ইন্টারনালি করলে অনেক সময় কনফিউজ থাকে যে আমি এই কথাটা ট্রুলি বলবো, আবার পরবর্তী এটা সাইড এফেক্ট আমার উপর আসে কিনা। একদম তাই, একদম তাই। এবং এটা একদম চমৎকারভাবে করা হচ্ছে, এখানে কোনো নাম থাকবে না, সেট অফ কোয়েশ্চেনিয়ার্স থাকে, থার্ড পার্টি যারা আমাদের যে সঙ্গে কাজ করছেন ওনারা খুব ব্রিলিয়ান্ট কাজ করছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাছে ওনারা পৌঁছাচ্ছেন, ওনাদের মতামতগুলো নিচ্ছেন, সেটার উপরে ওনার সার্ভে রিপোর্ট ইজ অ্যাওয়েটিং, প্রবলি ইন 15 days উইল গেট দ্য রিপোর্ট ইন হ্যান্ড। তো এগুলোর মাধ্যমেও কিন্তু বোঝা যায় আসলে যে আমরা কোথায় আছি, অ্যাটাচমেন্টটা কতটুকু আছে, তাদের মোটিভেশন লেভেলটা কোথায় আছে একটা এমপ্লয়ের, বা তাদের এক্সপেকটেশনটা মানে আমরা মিট করতে পারছি কিনা, বা কোন জায়গায় আমাদের যাওয়া। এটা কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন ইনডেক্স সার্ভের মতো। ইয়েস, ইট ইজ। ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে গ্যাপটা, এটা তো আমরা সর্বোচ্চ আলোচিত হয় বর্তমানে। একটা গ্রুপ বলছে যে তারা জব পাচ্ছে না, গ্রাজুয়েটিং স্টুডেন্ট যারা, ফর এক্সাম্পল প্রায় 26,40,000-এর মতো ভেরি রিসেন্ট একটা সার্ভেতে পরিসংখ্যানে দেখলাম যে বাংলাদেশে শিক্ষিত বেকার। আবার এমপ্লয়ার যারা আছেন তারা বলছেন যে আমরা যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছি না। এই যে গ্যাপ, এই গ্যাপের কারণ কি বলে আপনি মনে করেন?
মুরাদ ভাই খুবই সম্পূরক একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন অনেকে ডিফার করলে করতেও পারে, বাট আমার কাছে সবচেয়ে আগে যে জিনিসটা মনে হয়েছে, যারা ফ্রেশার আছে ওদের কোনো এক্সপিরিয়েন্স তো নাই, সো আমরা তাদের কাছে এক্সপিরিয়েন্স চাওয়ার কোনো প্রশ্নই আসে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের যারা পটেনশিয়ালস, যারা যারা আমাদের নতুন সেট অফ পেপার যারা রেডি হচ্ছে পাইপলাইনে, ওনাদেরকে গাইড করার একটা গাইডলাইন্সের একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। ওনাদের নিজেদেরকে কিভাবে নিজেদেরকে উপরে উঠাতে হবে বা নিজেদেরকে তৈরি করতে হবে কিভাবে, পাশাপাশি স্কিল সেটসগুলোকে একটু ডেভেলপ করা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা মনে করি যে মাস্টার্স করে ফেললাম, MBA করে ফেললাম, I'm done. It's not like that, because you have to update yourself with যেভাবে এখন HR এর প্র্যাকটিসগুলো শুরু হয়েছে, এটা তো মানে আপনি নিজেও জানেন, it is not no more a subjective one. It is, you have to quantify things. আপনার নাম্বারে আসতে হবে, you have to love the number, very simple. So নিজেকে যদি এখনো পর্যন্ত সাবজেক্টিভ মডেলে ফেলে রাখি, HR ম্যাট্রিক্স সম্পর্কে যদি আমার ধারণা না থাকে বা আমি যদি নিজেকে আপডেট না করি, তাহলে এমপ্লয়ারদেরকে আমি বলবো রাইট, যে রাইট ক্যান্ডিডেট ওনারা পাচ্ছেন না। কারণ আমরা সাধারণত যেটা দেখেছি, প্লাগ অ্যান্ড প্লে একটা মানসিকতা থাকে প্রতিষ্ঠানগুলোর, যাকে হায়ার করবে সে পরের দিন থেকে কাজে মানে যোগদান করবে। বাট কিছু কিছু ক্ষেত্রে আবার আছে যে না, তাদেরকে যে একটু তৈরি করে নেওয়া প্রতিষ্ঠানের সাথে, নতুনদের জন্য বিশেষ করে বলছি, এটাও একটা ব্যাপার। আমি যারা এমপ্লয়ার আছেন, সম্মানিত এমপ্লয়ার আছেন, ওনাদেরকে আমি বলবো এই বিষয়ে একটু খেয়াল রাখার জন্য। একদম নতুনদের কাছে পুরাতনদের মতো প্রত্যাশা করাটাও প্রবাবলি একটু চিন্তার বিষয় আছে। আসলে ওনাদেরকে তৈরি করে নিয়ে তারপরে একটা আউটকাম প্রত্যাশা করা যেতে পারে। দুই পক্ষ থেকেই একটা ড্রাইভ নিতে হবে, এগিয়ে আসতে হবে দুই পক্ষ থেকেই। আমাদের এই লিড HR টক উইথ মুরাদ, এটার বিরাট একটা অডিয়েন্স গ্রুপ হলো গ্রাজুয়েটিং স্টুডেন্টস প্লাস ইয়াং প্রফেশনাল, ফর এক্সাম্পল 0 to 5 years। কারণ তারা সফল ব্যক্তিদের কাছ থেকে, যারা কেরিয়ারের টপ লেডারে পৌঁছেছে, ডিপার্টমেন্টাল হোক বা অপারেশনাল হোক, তাদের মুখ থেকেই তাদের সফলতার গল্প শুনতে চায়। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথমেই নিজেকে জানতে হবে, এভাবেই যে আমি নিজেকে আগামী 5 বছর পর কোথায় দেখতে চাই। দ্যাটস রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই অবস্থায় নিজেদের যে প্রফেশনাল যে ইস্যুসগুলো আছে, HR অপারেশনটাকে খুব ভালোভাবে জানতে হবে, কোনো সন্দেহ ছাড়াই আমি মনে করি। আর আমার কাছে মনে হয় যে নিজের পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য যে সমস্ত সার্টিফিকেশন কোর্সেসগুলো আছে, ট্রেনিংগুলো আছে, ওগুলোকে আত্মস্থ করতে, ওগুলোতে পার্টিসিপেট করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। এবং আমি মনে করি যারা সিনিয়র HR প্রফেশনালস আছে ওনাদের টাচে থাকতে হবে, বিকজ সিনিয়রদের এক্সপিরিয়েন্স ইউ ক্যানট বাই ইট। ওই পর্যায়ে পৌঁছতে গেলে নিজেকে ওনার মতো এক্সপিরিয়েন্স হতে গেলে একজনকে ওই পর্যায়ে পৌঁছাতে হবে, বিকজ উনি অনেক কিছু দেখেই কিন্তু ওটা এসছেন। সো এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প নেই। সো এক্সপিরিয়েন্স পার্সনদের সঙ্গ ত্যাগ করা যাবে না, এটা নিজেকে এনরিচ করার জন্য। পাশাপাশি আমি মনে করি যে নিজেদেরকে টেকনোলজির সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে এবং টেকনোলজিকে আত্মস্থ করতে হবে, টেকনোলজি বেসড HR অপারেশন করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স HRIS এর মধ্যে কীভাবে সম্পৃক্ত করা যায়, HRISকে নিজের মতো করে বুঝতে হবে, এটাকে অপারেট করতে হবে। এবং আমি মনে করি যে HRকে নিয়ে খেলতে হবে, বিকজ আমরা দিনের শেষে আসলে পিপলের জন্য কাজ করি। পিপল সাইকোলজি আমার ব্যক্তিগত অভিমত মুরাদ ভাই আপনার সাথে শেয়ার করি, যে ডক্টররা অ্যানাটমি নিয়ে কাজ করে, শরীরবৃত্তীয় বিষয়গুলোকে তারা জটিল বলে, কিন্তু আমি বলি HR প্রফেশনাল হিসেবে শরীরের চেয়েও মানুষের মন আরো বেশি জটিল, খুবই। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই মনকে নিয়ে আমরা কাজ করি, একটা মানুষকে নিয়ে কাজ করি। সো ওনাদের সম্পর্কে জানতে হবে, এক্সপেকটেশন লেভেলটা নিজেদেরকে একটু বাড়াতে হবে, এমপ্যাথির বিষয়টা থাকে, রেসপেক্টের বিষয়টা থাকে। কিন্তু ওই এমপ্যাথি বা রেসপেক্ট দেখাতে গিয়ে আমি কিন্তু আমার ফেয়ার জাজমেন্ট থেকে সরে আসবো না। আই হ্যাভ টু বি ডিসক্রিট অ্যাকচুয়ালি। সো এটাও একটা HR এর একটা মানে ট্রান্সপারেন্সি মেনটেন করার ব্যাপার। নিজেকে কনফিডেন্সিয়ালিটির বিষয়গুলোকে অবশ্যই, যেহেতু আমরা অনেক পার্সোনাল ইনফরমেশন নিয়ে আমরা কাজ করি, সো নিজেকে অনেক কিছু গোপনীয়তা রক্ষা করার মতো মানসিকতা তৈরি করতে হবে ও রক্ষা করতে হবে ইন প্রফেশনে যখন আমরা থাকবো অ্যাকচুয়ালি। আর অবশ্যই 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 আমি মনে করি যে সবার কথা শুনতে হবে,
লিসেনিং স্কিল একদম, আর কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। অনেকগুলো পরামর্শ দিয়েছেন, আশা করি ইয়াংরা যারা শুনবেন তারা উপকৃত হবেন। আগামী 5 থেকে 10 বছর পরে মাসুদ ভাইকে আমরা কোথায় দেখতে পাবো? জাস্ট প্রত্যেক মানুষের একটু স্বপ্নের দ্বারাই তো আমরা বেঁচে থাকি, আপনার স্বপ্নটা যদি বলেন। আমি থ্যাংক ইউ, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি ব্যক্তিগতভাবে যেটাকে নারিশ করি সেটা হচ্ছে যে কোথায় যাব জানি না, তবে আমি আমার যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম দীর্ঘদিন ধরে বা সঞ্চয় করে যাচ্ছি, এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই সবার মাঝে। অর্থাৎ শিক্ষকতা প্রফেশনটাকে আমি বা পেশাটাকে যদি সুযোগ থাকে আমার, সেটাতে আমি নিজেকে ইনভলভ করার চেষ্টা করব। কারণ আমার কাছে মনে হয় যে আমি পেয়েছি যতটুকুই, এটা যদি আমি ডিসেমিনেট করতে পারি, যদি আমি দিতে পারি, আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা HR কমিউনিটি ডেভেলপ করা সম্ভব। সেক্ষেত্রে আমি একজন অংশীদার হতে চাই সেই জার্নিতে। অনেক নোবেল একটা কি বলবো ড্রিম আপনি লালন করছেন, দোয়া করি সেটা যেন পূর্ণতা পায়। লিড HR টক উইথ মুরাদ এই প্রফেশনাল শোটি লিড একাডেমি আয়োজিত একটা ভলান্টারি উদ্যোগ। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? এই যে সাকসেসফুল পিপুলদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকেই তাদের সফলতার গল্পগুলো ইয়াংদের শোনানোর ব্যবস্থা করা, তাদেরকে মোটিভেট করা, এই ভলান্টারি উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? আমি সাধুবাদ জানাবো এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মনের মধ্যে কোনো কিছু রেখে দিলে হবে না, এটা জানাতে হবে খুব ভালোভাবেই। সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম, ওখানে একটা জায়গায় দেখলাম, একটু প্রসঙ্গক্রমে বলি মুরাদ ভাই, আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু প্ল্যানটাকে আমরা ধরে রাখি না, কোথাও লিখে রাখি না, বা কল্পনাটাকে লিখে রাখি না কোথাও। আলটিমেটলি একসময় কালের গর্ভে হারিয়ে যায়। ঠিক তেমনি আপনার লিড একাডেমির উদ্যোগে আপনি প্রফেশনালদেরকে সঙ্গে কথা বলছেন, এটা সবার মধ্যে আপনি ছড়িয়ে দিচ্ছেন, অনেক নতুন নতুন আইডিয়াসগুলো সবাই জানতে পারছে, যেটা আমরা কিছুদিন আগে জানতে পারিনি। তো এটা একটা অনেক বড় একটা মহতী উদ্যোগ। আমি লিড একাডেমির জন্য শুভকামনা রইল আমার। আমি চাই সামনের দিনে আরও অনেক বড় স্কেলে কাজ করবেন HR এর জন্য, শুধু না যে কোনো প্রফেশনাল হতে পারে এটা। এবং আমি মনে করি যে এটা অনেক এই উদ্যমী এই ইনিশিয়েটিভটাকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না বা কোনোভাবে থেমে যাওয়া যাবে না, অন্তত সবার জন্য। ধন্যবাদ মাসুদ ভাই ফর ইউর কমপ্লিমেন্টস। মাসুদ ভাই, আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এপিসোডের। আপনার ব্যস্ত সূচিতে যে এখানে সময় দিয়েছেন, এসেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আমাকে সময় দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাই লিড একাডেমিকে পার্টিকুলারলি ফর টেকিং দিস গ্রেট ইনিশিয়েটিভ। আর সবার আমি HR কমিউনিটির জন্য শুভকামনা জানাচ্ছি। HR is a noble profession. Right man should be in the right place at the right time. That is what the motto of the HR. Let's do it. Let's make things done. And আমি মনে করি যে সবাই আন্তরিকতার সাথে প্রফেশনটাকে আমরা গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ভালো কিছু করব ইনশাআল্লাহ। দর্শক, দেখতে দেখতে আরেকটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড HR টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।